হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করবো। সো চলো ম্যাথটা তাহলে প্রথমে পড়ে দেখা যাক। তোমাকে কি বলতেছে দেখো, ত্রিভুজ এবিসি এর মধ্যস্থ কোনো বিন্দু হতে বিসি, সিএ এবং এবি বাহুত্রয়ের উপর লম্ব বরাবর কার্যরত আছে কয়টা বল বলতো? পি, কিউ এবং আর বল। এবং এই তিনটা বল কিসে আছে বলতো ভাই? সাম্যাবস্থায় আছে। দেখাতে বলছে যে আমাকে পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। খুবই সিম্পল একটা ম্যাথ। তো চলো আমরা কোয়েশ্চেন অনুযায়ী কাজ করতে থাকি। দেখো, ফার্স্টে আমাকে এখানে একটা এবিসি ত্রিভুজ আঁকতে বলছে, এই জন্য প্রথমে আমি একটা আগে থেকে এবিসি ত্রিভুজ এঁকে রাখছি। দেন এরপরে কি বলছে দেখো, মধ্যস্থ কোনো বিন্দু হতে, তার মানে একদম তোমার চোখের আন্দাজে মাঝখানের কোনো বিন্দু থেকে, ধরো যাক সাপোজ আমি এই বিন্দুটাকে কাউন্ট করলাম, তাহলে এই বিন্দুটা থেকে তোমার হচ্ছে দেখো বিসি, এটা বিসি সি এ এবি বাহুত্রয়ের উপর লম্ব বরাবর, তার মানে এই বিন্দু থেকে এই যে তোমার বিসি বাহু, তারপরে তোমার হচ্ছে সি এ বাহু আর এবি বাহুর উপর তিনটা কি টানতে হবে বলো তো? লম্ব টানতে হবে। তাহলে সাপোজ ধরো এই বিন্দু থেকে আমি বিসি এর উপর একটা লম্ব টানলাম এখানে, তাহলে এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটা কি বলতো? এই বিন্দুটা থেকে বিসি এর উপর লম্ব। দেন আমরা কি করলাম, এই তোমার হচ্ছে যে এটা তো প্রথমে বিসির উপর টানলাম, তারপর হচ্ছে সি এর উপর এটা লম্ব টানবো, তাহলে সি এ হচ্ছে এখানে, তাহলে এটার উপর একটা লম্ব টানলাম আমরা। দেন দেখো এরপরে এবির উপর একটা লম্ব টানবো। সাপোজ এটাকে আমি বেগুনি কালার দিয়ে টানি, সাপোজ এটা হচ্ছে আমার এবি এর উপর লম্ব জিনিসটা। তাহলে দেখো তো আমি এখানে কি বলতে পারি, এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তা অনুরূপভাবে তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, অনুরূপভাবে এটা 90 ডিগ্রি, তাহলে এইটাও 90 ডিগ্রি হবে, অনুরূপভাবে এটাও 90 ডিগ্রি, দেন এটাও তোমার কি হবে বলতো? 90 ডিগ্রি হবে। যেহেতু এগুলা এই রেখাগুলো হচ্ছে তোমার এগুলোর উপর লম্ব। এবং এই বিন্দুটা না একটা নাম আমরা দিতে পারি, এটা সাপোজ আমরা ও দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো তোমার এখানে প্রথমে বলছে কি, পি বলটা কাজ করতেছে দেখো বিসি বাহুর উপর লম্ব বরাবর, তাহলে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে নীল রেখাটা, তাহলে পি বলটা কাজ করতেছে এদিকে, তাহলে এটা হচ্ছে আমার পি বল। দেন দেখো কিউ বলটা কাজ করতেছে সি এর উপর লম্ব বরাবর, তার মানে সি এ হচ্ছে এটা, তাহলে কিউটা কাজ করতেছে তোমার এই লাল রেখা বরাবর, তাহলে এটা হচ্ছে তোমার কিউ। আর দেখো এই এবি বাহুর উপর লম্ব বরাবর কাজ করতেছে কে? আর, তাহলে এবি বাহু এটা, তাহলে বেগুনি কালার এদিকে কাজ করতেছে কে বলতো ভাই? আর বলটা কাজ করতেছে। তাহলে এবং বলছি কি দেখো তো, এখানে এরা তিনটাই কিসে আছে? সাম্যাবস্থায় আছে। আমরা খুব ভালোভাবে বুঝতেছি এক বিন্দুতে তিনটা বল কাজ করতেছে এবং সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা কোন উপপাদ্য ইউজ করব? লামির উপপাদ্য ইউজ করব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে লামির উপপাদ্য ইউজ করতে হলে আমাকে তো এই যে পি কিউ আর এই তিনটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো জানা থাকা লাগবে। তাহলে দেখো আমাকে কি জানা থাকা লাগবে? এই পি বল এবং কিউ বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা জানা থাকা লাগবে। আমাকে কিউ বল এবং আর বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা জানা থাকা লাগবে। এবং আমাকে হচ্ছে দেখো এই আর বল এবং এই পি বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা জানা থাকা লাগবে। তো চলো অ্যাঙ্গেলগুলো তাহলে বের করা যাক। এখানে দেখো, এখানে তুমি যদি বিন্দুগুলোর নাম দাও, সাপোজ ধরো এই বিন্দুর নাম তুমি দিলা ই, এই বিন্দুর নাম তুমি দিলা ডি, এই বিন্দুর নাম তুমি দিলা এফ এবং এই বিন্দুর নাম তুমি সাপোজ দিলা ও দিলা। তাহলে দেখো তো তুমি যদি এখানে একটা চতুর্ভুজ কল্পনা করো, দেখে এই এ, ই, ও এবং এফ কে নিয়ে যদি একটা চতুর্ভুজ কল্পনা করো, তাহলে কি করো বলো তো? এ, ই, ও এবং এফ, এই চারটাকে নিয়ে তুমি যদি একটা কি কল্পনা করো বলো তো ভাই? চতুর্ভুজ কল্পনা করো। তাহলে দেখো তো, আমরা সবাই জানি চতুর্ভুজের চার কোণের মোট টোটাল সমষ্টি কত? চারটা বাহু দ্বারা। আমরা জানি সবাই যে সেটা কত বলো তো ভাই? 360 ডিগ্রি। কারণ গতকালকে আমরা পড়ে আসছিলাম যে চতুর্ভুজের ক্ষেত্রে তোমার চারটি বাহু দ্বারা মোট উৎপন্ন কোণ কতটুকু বলো তো ভাই? 360 ডিগ্রি। তাহলে এই যেহেতু এই ও এফ একটা চতুর্ভুজ, তাহলে এই ই ও এফ এই চারটা এই এই চতুর্ভুজের চারটা বাহু দ্বারা উৎপন্ন কোণ কত হবে বলো তো ভাই? 360 ডিগ্রি। তাহলে এখানে একটা খেয়াল করে দেখো তো, এই কোণটাকে যদি আমরা এক্স ধরে নিতাম, তাহলে দেখো এখানে এই কোণটা হচ্ছে এ, তাহলে এটা ইকুয়ালস টু এ প্লাস, দেখো তো ভাই এই এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি, তাহলে তুমি এখানে 90 ডিগ্রি বসাইতা, প্লাস দেখো এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে এক্স, তাহলে তুমি এখানে এক্স বসাইতা, প্লাস দেখো তো এই অ্যাঙ্গেলটাও তোমার হচ্ছে 90 ডিগ্রি, সো এখানে তুমি 90 ডিগ্রি বসাইতা। তাহলে কি বললাম বলো তো? আমরা সবাই জানি চতুর্ভুজের চারটি বাহু দ্বারা মোট উৎপন্ন কোণ কতটুকু বলতো ভাই? 360 ডিগ্রি। তাহলে এখানে একটা চতুর্ভুজ কল্পনা করছি আমরা, এই ও এফ। তাহলে এই ও এফ যদি কল্পনা করি, তাদের মোট অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। দেখো একটা কোণ হচ্ছে তোমার এ, একটা কোণ হচ্ছে তোমার এই 90 ডিগ্রি, এইটা একটা কোণ এইটা, এবং একটা কোণ হচ্ছে তোমার এক্স। তাহলে এটাকে আমরা এটা এটা লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা সলভ করি, দেখো এখানে আসবে তোমার 360 ডিগ্রি ইকুয়ালস টু এ প্লাস 90 আর 90 যোগ করলে আসবে তোমার হচ্ছে 180 ডিগ্রি, প্লাস এখানে আসবে তোমার হচ্ছে এক্স। সো তোমরা যদি এখানে দেখো 180টাকে এদিকে নিয়ে আসো, তাহলে এটা 180 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস এক্স। তাহলে এখান থেকে যদি আমরা এক্স বের করতে চাইতাম, দেখো তো এক্স ইকুয়াল কি লেখা যায়? 180 ডিগ্রি মাইনাস এ লেখা যায়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই এক্স জিনিসটা কি? আমরা যদি এগুলোকে একটু মুছে পরিষ্কার করি, তাহলে তোমাদের চোখে ধরা পড়বে এই এক্স জিনিসটা কি। এক্স জিনিসটা হচ্ছে দেখো ভাই এই আর এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল।
এক্স জিনিসটা কি দেখো তো ভাই, এই আর এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, আর এদিকে, কিউ হচ্ছে লাল লেখা দিকে। তাহলে আর এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কতটুকু বলো তো, এক্স। এবং তুমি এটার ভ্যালু কত পাইছো বলো তো ভাই, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস এ পাইছো। তো আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। তো চলো তাহলে এটাকে একটু পরিষ্কার করে দিই, আমরা এর পরেরটা বের করি চলো। এবার সাপোজ ধরো তুমি আরেকটা চতুর্ভুজ কল্পনা করলা, এই চতুর্ভুজটার নাম সাপোজ ধরো তুমি দিলা চতুর্ভুজ বি ই ও ডি। তাহলে চতুর্ভুজ বি ই ও ডি কে তুমি কল্পনা করলা। তাহলে দেখো তো, চতুর্ভুজ বি ই ও ডি কে যদি কল্পনা করো, এখানেও চতুর্ভুজ দ্বারা মোট উৎপন্ন কোণ কতটুকু বলো তো ভাই, 360 ডিগ্রি। তাহলে দেখো একটা কোণ হচ্ছে তোমার বি, তাহলে একটা কোণকে তুমি বি দিয়ে দিলা, প্লাস দেখো তো একটা অ্যাঙ্গেল এটা কিন্তু 90 ডিগ্রি, আমরা প্রথমেই বলে দিয়েছিলাম কারণ এগুলোর উপর লম্ব ছিল। প্লাস সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটাকে তুমি ওয়াই ধরে নাও, সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটাকে তুমি ওয়াই ধরে নিছো, তাহলে প্লাস দেখো তো এই এই যে অ্যাঙ্গেলটা আছে এটাও 90 ডিগ্রি, এটাও তোমার কত ডিগ্রি, 90 ডিগ্রি। সো এখান থেকে অনুরূপ ভাবে তুমি কি পাবা বলো তো, ওয়াই ইকুয়ালস টু পাবা 180 ডিগ্রি ক্যালকুলেট করলে মাইনাস বি পাবা। এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ওয়াই জিনিসটা কি, পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওয়াই জিনিসটা দেখো তো কি, চিত্র থেকে যদি দেখি আমরা একটু মনোযোগ দিয়ে, পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। দেখো এই আর এবং পি এবং আর সেম জিনিস। দেখো এখানে বোঝাচ্ছে আর এবং পি, আর আর এবং পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা, পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সেম জিনিস। তাহলে সেটাকে আমরা কত ধরছিলাম, আমরা এখানে ওয়াই ধরছি, এবং ওয়াই এর ভ্যালুটা কত দেখো তো ভাই, 180 ডিগ্রি মাইনাস তোমার হচ্ছে এখানে আমরা মাত্র বি বের করলাম। তাহলে তোমরা এখানে বুঝতেছই, তুমি যদি এখানে জ্যাড ধরে নিতা, তোমরা যদি এখানে জ্যাড ধরে নিতা, এবং তোমরা যদি এখানে আরেকটা চতুর্ভুজ কল্পনা করতা সি ডি ও এফ, আমি জাস্ট লিখে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে জ্যাড ইকুয়ালস টু তোমার আসতো 180 ডিগ্রি মাইনাস সি আসতো। তোমরা একটু ক্যালকুলেট করে দেখিও। তাহলে এটা দেখো তো কি, এই জ্যাড হচ্ছে যে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে সেটা কতটুকু বলো তো, জ্যাড, এবং এটা ইকুয়ালস টু তোমার হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি। দেখো আমার এটাই দরকার ছিল যে লামের উপপাদ্য অ্যাপ্লাই করব, তাহলে আমার প্রত্যেকটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো দরকার ছিল, এবং এটা আমরা পেয়ে গেছি জিনিসটা। তো চলো আমরা তাহলে এটাকে মুছে পরিষ্কার করে আমরা ম্যাথে প্রসিড করি। তাহলে এবার আমরা কি অ্যাপ্লাই করবো বলো তো, আমরা কিন্তু এবার লামের উপপাদ্য অ্যাপ্লাই করবো। সো আমরা অ্যাপ্লাই করবো তোমার হচ্ছে, আমি জাস্ট এখানে লামে লিখতেছি, তোমরা লিখবা লামের উপপাদ্য ব্যবহার করে পাই। তাহলে লামে লিখলাম। সো চলো অ্যাপ্লাই করি তাহলে। দেখো লামের উপপাদ্য তোমাকে কি বলে, তুমি যদি পি বলকে নাও, তুমি যদি প্রথমে একটা পি বল নাও, তাহলে তুমি নিচে হচ্ছে সাইন বসাবা, তুমি নিচে কি বসাবা বলো তো, সাইন বসাবা, অপর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বসাবা। তো পি যদি বসাও তাহলে অপর দুইটা কে, কিউ এবং আর, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বসাবো এখানে। এরপর আমি যদি এখানে কিউ নিই, তাহলে আমি এখানে সাইন বসাবো, এবং অপর দুইটা কে কে বলতো, একটা পি এবং একটা আর, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বসাবো। তারপর আমি যদি এখানে আর নিই, তাহলে এখানে আমি সাইন বসাবো, অপর দুইটা দ্যাট মিনস পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বসাবো জিনিসটা এখানে। তারপরে দেখো তাহলে এখানে কত পাবা তুমি, এখানে তুমি পি নিলা, সাইন নিলা, দেখো তো কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই, 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ বসাইলা। তাহলে এটা ইকুয়ালস টু, দেখো কিউ বসালে এখানে, এখানে সাইন, দেখো তো পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি মাইনাস বি, তাহলে এখানে বসাই দিলে 180 ডিগ্রি মাইনাস বি। দেন তুমি এখানে আর বসাইলা, তারপরে তোমার এখানে দেখো সাইন আছে, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি মাইনাস সি, তাহলে এখানে আমরা বসাবো 180 ডিগ্রি মাইনাস সি। তো জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। এবার তো সিম্পল জিনিস, দেখো এখানে তাহলে কত থাকতেছে, আমরা সবাই জানি সাইন 180 ডিগ্রি মাইনাস এ মানে কত বলো তো, সাইন এ। কেন এখানে নেগেটিভ কেন হচ্ছে না, কারণ 180 থেকে কিছু একটা বাদ যাচ্ছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, সেকেন্ড চতুর্ভাগে বা সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি কি সাইনটা পজিটিভ হয়, সো এখানে নেগেটিভ আসবে না। আর এখানে আসতেছে দেখো তো কত, কিউ ডিভাইডেড বাই সাইন বি আসতেছে, আর এখানে আসতেছে দেখো তো কত, আর ডিভাইডেড বাই সাইন সি আসতেছে। সো এরকম যদি আসে, এই জিনিসটাকে আসলে অনুপাত আকারেও লেখা যায়। কিভাবে অনুপাত আকারে লেখা যায়, এটাকে লেখা যায় পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু, দেখো পি এর নিচে গিয়ে আছে সাইন এ, তাহলে সাইন এ কে প্রথমে লিখবা, এরপরে ইস টু দিবা, কিউ এর নিচে দেখো সেকেন্ডে কিউ, তাহলে কিউ এর নিচে গিয়ে আছে সাইন বি, তাহলে সাইন বি কে দিবা, এরপর ইস টু দিবা, আর এর নিচে আছে সাইন সি, এরপরে সাইন সি কে দিবা। দেখো এটা আমার কি হয়ে গেছে বলো তো ভাই, এটা হচ্ছে আমার প্রুফড হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে। দেখো এটাই আমাকে হচ্ছে এখানে প্রুফ করতে বলছিল, চুয়েটে আসছিল 2003 সালে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে প্রসিড করি, দেখি আমাকে কি বলা হয়েছে এখানের মধ্যে। এই ম্যাথটাও বেসিক্যালি আগের ম্যাথটার মতোই, জাস্ট একটু স্লাইড চেঞ্জ আছে। চলো আমরা দেখি জিনিসটা। এখানে তোমাকে বলতেছে কি, দেখো তো তোমাকে বলতেছে পি কিউ আর বল তিনটি কোনো ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্ব অভিমুখে অভিমুখে ক্রিয়ারত থাকে।
এবং তারা কি সৃষ্টি করতেছে, ভারসাম্য সৃষ্টি করতেছে। তাহলে তোমার এখানে একটা ত্রিভুজ বলছে যার নাম হচ্ছে এবিসি, তো জন্য আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকলাম। এখানে দেখো এবার কয়টা বল আছে বলো তো, পি কিউ আর তিনটা বল আছে, কিন্তু এবার পি কিউ আর তিনটা বল কিভাবে কাজ করতেছে, যে এ বি সি এর শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহু লম্বা বিমুখে। তো চলো তাহলে জিনিসটা দেখি আমরা। এখানে বলতেছে দেখো, ধরো এ তো এটা তোমার এ শীর্ষবিন্দুর অপোজিট বাহু কোনটা, বিসি না? তাহলে এই বিসির উপর যদি আমি একটা লম্ব টানি, তো এখানে হচ্ছে আমি একটা কি টানলাম বলতো, একটা লম্ব টানলাম। তাহলে এই লম্বটা কি বলতো, এ থেকে এর এ শীর্ষের বিপরীত বাহুর উপর লম্ব। তাহলে এটার দিকে কাজ করতেছে কে বলতো ভাই, এটার দিকে কাজ করতেছে কিন্তু তোমার হচ্ছে পি বল। দেখো এখানে বলে দিছে পি কিউ আর বল তিনটি কোন ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্ব দিকে কাজ করতেছে। তার মানে পি বলটা কাজ করতেছে এ বিন্দুর অপোজিট বাহুর উপর যে লম্ব তার দিকে। তাহলে এখানে পি বলটা কাজ করবে এদিকে। তাহলে তুমি যদি এখানে দেখো বি থেকে যদি এখানে একটা লম্ব টানতা, সাপোজ এখানে তুমি একটা লম্ব টানছো, তাহলে এদিকে কাজ করতো কে বলো তো ভাই, এদিকে কাজ করতো তোমার হচ্ছে কিউ বল। দেখো এদিকে কাজ করতো তোমার হচ্ছে কিউ বল। এবং তুমি যদি সি থেকে একটা লম্ব টানতা, সাপোজ ধরো আমি নীল কালার দিয়ে দেখাই, সাপোজ তুমি এখানে সি থেকে একটা লম্ব টানছো, তাহলে এদিকে কাজ করতো কোন বলটা বলো তো ভাই, এদিকে কাজ করতো কিন্তু তোমার হচ্ছে আর বলটা। দেখো এগুলো কিন্তু সব লম্ব, তার মানে এটাও লম্ব, এটাও লম্ব, এটা যখন লম্ব তাহলে এটাও লম্ব, এটাও যখন লম্ব তাহলে এটাও কিন্তু লম্ব, কারণ এখানে আমাকে বলেই দিছে লম্বা বিমুখে। দেখো তো ভাই, আগের ম্যাথের মতো সেম ম্যাথ কিনা, আগের ম্যাথটার মধ্যে দেখো সেম এই ম্যাথটাই, জাস্ট এখানে মধ্যস্থ কোনো বিন্দু থেকে বলছিল, আর এখানে কি বলতেছে দেখো তো, তিনটা শীর্ষবিন্দু থেকে বলতেছে লম্ব। মানে জিনিসটা দেখো, আগের অঙ্কটাতে তোমাকে হচ্ছে যে জাস্ট মধ্যের কোনো বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানতে বলছিল, আর এইখানেও সেম ভাবে শীর্ষবিন্দু থেকে তোমাকে লম্ব টানতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখানে অঙ্কটাকে দেখো, আমার এখানে সাম্যাবস্থায় আছে বলছে বা ভারসাম্য সৃষ্টি করে বলছে, তাহলে সেম ভাবে আমি এখানে কি অ্যাপ্লাই করবো, লামের উপপাদ্য অ্যাপ্লাই করবো। লামের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমাকে ওই প্রত্যেকটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো জানা থাকা লাগবে। একটা পি থেকে কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, অনুরূপভাবে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, অনুরূপভাবে তোমার আর এবং পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো জানা থাকা লাগবে। এখন অ্যাঙ্গেল গুলো তুমি কিভাবে করবে, সেম ভাবে আগের পদ্ধতি ভাই। যেমন দেখো আমি একটা জাস্ট দেখাই দিই। দেখো এখানে তুমি ধরো সাপোজ এই বিন্দুটাকে নাম তুমি দিলা আগের মতো ই নাম দিলা, এই বিন্দুটার নাম তুমি ও দিলা, এটার নাম তুমি এফ দিলা, এবং এটার নাম তুমি ডি দিলা। সেম ভাবে তুমি হচ্ছে এখানে একটা চতুর্ভুজ নিবা, চতুর্ভুজ এ এ ই ও এবং এফ নিবা। আমি একটা জাস্ট দেখাই দিই, এ ই ও এফ নিবা, দেন নেওয়ার পরে বলবা কি বলতো, একটা চতুর্ভুজের মোট অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। সো দেখো এখানে একটা কোণ হচ্ছে এ, তো একটা কোণ হচ্ছে তোমার এ প্লাস একটা কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটা ধরো এটাকে এক্স ধরে নিলা। তাহলে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস একটা এক্স আর একটাও 90 ডিগ্রি। তো এখান থেকে তুমি কি পাবো বলো তো, তুমি এখান থেকে এক্স এর ভ্যালু পাবা 180 ডিগ্রি মাইনাস আগের মতো সেম টু সেম আগের মতো জিনিসটা। তাহলে এই এক্সটা কি দেখো তো ভাই, আর এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আর এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমার কতটুকু, 180 ডিগ্রি মাইনাসে। দেখো তো আগের অঙ্কেও আর এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ছিল, 180 ডিগ্রি মাইনাস এ। সো এই জিনিসটাকে আমরা লিখবো না, আমরা হচ্ছে জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি, কারণ সেম ম্যাথ এটা। জাস্ট আমরা কপি করে তোমার হচ্ছে এখানে নিয়ে আসবো, জিনিসটাকে পেস্ট করে দিই চলো। সো এখানে চলো একটু করে মুছতে হবে আমাদের কিছু জিনিস। তো চলো আমরা এই জিনিসটাকে মুছে দিই এগুলাকে, দেন আমরা এই জিনিসটাকে চলো কপি করে এদিকে নিয়ে আসি, এই জিনিসটাকে আমরা এদিকে নিয়ে আসলাম। আচ্ছা এখানে আরেকটা সমান চিহ্ন হয়ে গেছে, সরি। তাহলে দেখো এখানে সমান চিহ্ন থাকবে না, এই জিনিসটাকে হচ্ছে আমরা সেম ভাই, এটা ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা তোমরা পারবা আসলে। তাহলে এটা ইকুয়াল টু কত ছিল বলো তো, এটা ইকুয়াল টু এক্স ছিল, কারণ দেখো এখানে আগের অঙ্কটাতে জেড এক্স ওয়াই, জেড এক্স ওয়াই সেম ম্যাথ ভাই। ঠিক আছে, জিনিসটা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে এখন এরপরে কি অ্যাপ্লাই করবো বলো, তবে আমরা হচ্ছে লামের উপপাদ্য অ্যাপ্লাই করবো। সো চলো তাহলে লামের উপপাদ্যটা অ্যাপ্লাই করা যাক। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটাকে একটু করে মুছে দিই এবং আমরা চলো লামের উপপাদ্যটা অ্যাপ্লাই করি। তাহলে দেখো এখানে কি কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখবো লামের উপপাদ্য ব্যবহার করে পাই। দেখো লামের উপপাদ্য তোমাকে কি বলে, তুমি যখন পি বলকে নিবা তখন সাইন বসাবা অপর দুইটা, তার মানে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বসাবা। তারপর ইকুয়ালস টু, তুমি যখন কিউ বলকে নিবা তাহলে অপর দুইটা, দ্যাট মিনস সাইন পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বসাবা। তারপর তুমি যখন হচ্ছে আর কে নিবা তাহলে অপর দুইটা, দ্যাট মিনস সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে তুমি এখানে বসাবা জিনিসটা। আচ্ছা দেন দেখো তুমি এখানে কি করবা, দেখো তো ভাই এখানে পি বসাইছো, তারপর এখানে সাইন বসাইছো, কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা, 180 ডিগ্রি মাইনাস এ, তো এখানে বসাই দিবা 180 ডিগ্রি
মাইনাস এ বসাই দিবা। তারপর দেখো এখানে কি লিখতে পারো, কিউ বসাইছো এখানে, তাহলে সাইন পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা 180 ডিগ্রি মাইনাস বি। সো এখানে বসাই দিবা 180 ডিগ্রি মাইনাস, আগের ম্যাটটার মতো সেম ভাই, আগের ম্যাট জাস্ট একটু ডিফারেন্স আছে এখানে স্লাইটলি। আর এখানে আর বসাবা, সাইন বসাইছো পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি মাইনাস সি, 180 ডিগ্রি মাইনাস সি বসাইছো এখানে। তাহলে দেখো এখানে কত আসতেছে তোমার, এখানে আসবে হচ্ছে পি ডিভাইডেড বাই, আমরা সবাই জানি 180 ডিগ্রি মাইনাস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা প্লাস হয়, তাহলে এখানে শুধুমাত্র থাকবে তোমার কত বলো তো, সাইন এ থাকবে, এটা ইকুয়ালস টু তোমার থাকবে কিউ ডিভাইডেড বাই সাইন বি, দেন এটা ইকুয়ালস টু তোমার থাকবে হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন সি। আচ্ছা এবার দেখো, এবার জাস্ট একটু বললাম, এটা তো আগের অঙ্ক পর্যন্ত এতটুকু ছিল, এবার জাস্ট একটু দেখো এখানে এই সাইন এ সাইন বি সাইন সির পরিবর্তে এ ইস টু বি ইস টু সি আছে। তো এই এ বি সি জিনিসগুলো কি, ছোট হাতের এ ছোট হাতের বি সি এগুলো জিনিসগুলো কি, এ জিনিসটা হচ্ছে এই ছোট হাতের এ জিনিসটা হচ্ছে এই এ বিন্দুর অপোজিট যে বাহুটা আছে এটার দৈর্ঘ্য, ছোট হাতের বি জিনিসটা হচ্ছে এই বি বিন্দুর অপোজিট বাহুর দৈর্ঘ্য, সি জিনিসটা হচ্ছে সি বিন্দুর অপোজিট বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমরা একটু সাইন সূত্র অ্যাপ্লাই করবো, আমরা লিখবো হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র হতে পাই। সো চলো আমি জিনিসগুলোকে একটু ছোট করে ফেলি, যেহেতু আমাদের টেস্ট স্পেসটা কম, তাহলে আমরা জিনিসটাকে চলো একটু ছোট করে ফেলি, ছোট করে আমরা এই দিকে নিয়ে আসি জিনিসটাকে। আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, আমরা এখানে লিখবো ত্রিভুজের সাইন সূত্র হতে পাই। আমরা সবাই হচ্ছে যে ত্রিভুজের সাইন সূত্র জানি আশা করি। তাহলে যে দেখো এখানে সাইন সূত্র জিনিসটা কি, তুমি যদি এ কে নাও, মানে এ বাহু দৈর্ঘ্যকে নাও, তাহলে নিচে বসাবা সাইন এবং অপর দুই বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এ কে যদি তুমি নাও, তাহলে অপর দুই বাহু হচ্ছে একটা বি এবং একটা সি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কতটুকু বলো তো ভাই, এ। তাহলে নিচে বসাবা তুমি হচ্ছে সাইন এ, তাহলে নিচে বসাবা তুমি হচ্ছে কত বলো তো, সাইন অফ এ বসাবা। আবার তুমি যদি বি বাহুকে নাও, তাহলে নিচে বসাবা সাইন অফ বি, তুমি যদি সি কে নাও, তাহলে নিচে বসাবা সাইন অফ সি, এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কে। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে দেখো তো আমরা প্রথমে এই জিনিসটা এবং এটাকে নিয়ে যদি কাজ করতাম, তাহলে এখানে কি পাইতাম, এ বাই সাইন এ ইকুয়ালস টু তোমার হচ্ছে কে পাইতাম। দেখো আমার এখানে সাইন এ কে আলাদা করা লাগবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, সাইন এ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই কে লিখতে পারি। দেখো তুমি যদি সেম ভাবে এই দ্বিতীয়টা আর যদি তুমি এটাকে যদি সমান করতাম, মানে দ্যাট মিন্স বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু তুমি যদি কে লিখতা, দেন তুমি যদি সাইন বি কে আলাদা করতা, তাহলে এটা ইকুয়ালস টু কত আসতো বলো তো, এটা ইকুয়ালস টু আসতো বি ডিভাইডেড বাই কে, কারণ কেটাকে তুমি নিচে পাঠাই দিতা। সেম ভাবে দেখো তো তুমি যদি 3 নাম্বারটা সাথে এটাকে করতা, তাহলে আমি জাস্ট ডাইরেক্ট লিখে দিই, তুমি সাইন সি ইকুয়ালস টু পাইতা সি ডিভাইডেড বাই কে। সো এই জিনিসগুলো এবার সাইন এ সাইন বি সাইন সির ভ্যালুগুলো আমরা এখানে পুট করবো। যেমন দেখো এখানে আমরা কত পাইছিলাম, আমরা এখানে পাইছিলাম পি বাই সাইন এ, তো সাইনের জায়গায় বসাবো এ ডিভাইডেড বাই কে, তো কেটা উপরে উঠে যাবে, তো পি কে। আচ্ছা তারপর দেখো এখানে তোমার হচ্ছে যে এখানে আছে তোমার কত কিউ, এখানে আছে তোমার সাইন বি, তো সাইন বির জায়গায় পাইছি বি ডিভাইডেড বাই কে, তাহলে বি আর কেটা উপরে উঠে যাবে। আর এখানে দেখো তাহলে কত পাইছি, আর ডিভাইডেড বাই এখানে সাইন সি ছিল, এটা মানে সি আর উপরে চলে যাবে তোমার কত বলো তো, কে, কারণ সি ডিভাইডেড বাই কে। তারপর দেখো তো এই সবার থেকে কে এগুলো কাটা যাবে না ভাই, এটা থেকেও কে কাটা, এটা থেকেও কে কাটা, এটা থেকেও কে এগুলা কাটা যাবে জিনিসটা। তো আশা করি জন্ম জিনিসটা বুঝতে পারছো। দেখো তো দেখেন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখি বলো তো, আমরা গত অঙ্কে দেখছিলাম, এখানে এটাকে আমরা লিখতে পারি পি ইস টু কিউ ইস টু আর, তো পি এর নিচে এ ছিল তাহলে এটা আগে বসবে, কিউ এর নিচে বি ছিল কে বি পরে বসবে, আর এর নিচে সি ছিল সিটা এখানে বসবে। তো এটা আমার কি হয়ে গেছে বলো তো, এখানে আমার শর্ট দেখাইতে বলছে, এটা আমার দেখানো হয়ে গেছে। আচ্ছা এটা আলাদাভাবে দেখালাম কেন, কারণ একটু জাস্ট এটা দেখো আগেরটার মতোই সেই ম্যাথ জাস্ট একটু করে স্লাইটলি চেঞ্জ করা, এটা অনেক জায়গায় আসছে তো তাই জন্য আরেকবার দেখাইছি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথ দেখে আমাদেরকে কি বলা হয়েছে। চলো এই অঙ্কটাতে কি বলছে আমরা একটু পরে দেখি। এখানে আমাকে বলতেছে এস বি সুতাটির দুই প্রান্তে, তার মানে তোমার কাছে একটা সুতা আছে, ওই সুতার নাম কি দিছে বলতো, এ সি বি সুতার নাম দিছে। বলছে কি এস বি সুতাটির দুই প্রান্ত, মানে একটা সুতার দুই প্রান্ত একই অনুভূমিক রেখাস্থ, মানে একটা অনুভূমিক রেখায় এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। সুতাটি সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা হয়েছে। যদি এবিসি, এখানে একটা এবিসি ত্রিভুজ উৎপন্ন হবে, ওই ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য যদি এ কমা বি কমা সি হয় এবং ত্রিভুজটার ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, তাহলে দেখাইতে বলছে যে তোমাকে সুতাটি সি অংশে সুতাটির টান কতটুকু বলতো, এতটুকু। তো অঙ্কটা দেখে অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, সো চলো আমি তোমাকে জিনিসটা একটু করে বুঝাই। আচ্ছা প্রথমে একটু সুতার ব্যাপারটা একটু করে ক্লিয়ার করি। দেখো সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা সুতা আছে, সাপোজ ধরো এটা তোমার কাছে একটা সুতা,
সাপোজ এটা একটা লাইন, দেন তোমার হচ্ছে এখান থেকে আরেকটা লাইন, ধরো এটা একটা স্ট্রেট লাইন, এবং দেন ধরো এটা হচ্ছে তোমার একটা সুতা। তারপরে তুমি কি করলা, এটা ধরো এই সুতার নাম তুমি কি দিলা বলো তো, এ সি, কোথাও একটা সি আর এখানে একটা বি, তাহলে এটা সুতার নাম হচ্ছে এসিবি। এখানে একটা জিনিস আছে আমি তোমাকে বুঝাই বলি, দেখো গিট এখানে জিজ্ঞেস করছো, দেখো তো কি বলছো তোমাকে, সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে কি করছো বলো তো, তুমি গিট দিয়ে বাঁধছো। তো এখানে একটা জিনিস আছে গিট দিয়ে বাঁধা, গিট দিয়ে বাঁধা হইলে কি হবে, গিট দিয়ে বাঁধা হলে কি হবে, আর গিট দিয়ে, তারা এখানে আমি যদি লিখে দিই তোমাকে, গিট দিয়ে বাঁধা না হলে কি হবে, এই জিনিসটা ভালো করে বুঝি চলো। গিট দিয়ে বাঁধা না হলে, খুবই কনফিউশনের একটা জিনিস, একটা হচ্ছে যে কোয়েশ্চনে তোমাকে বলে দেওয়া থাকতে পারে গিট দিয়ে বাঁধা হলে, আর একটা বলে দেওয়া থাকতে পারে কি বলতো, গিট দিয়ে বাঁধা না হলে। আমরা চলো এই দুটা জিনিসের মিনিংটা কি একটু করে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে এখানে একটা ভাই সুতা আছে, তো সুতাতে থাকার পরে তুমি কি করছো, এই সুতার ভিতরে একটা আংটিকে তুমি ছেড়ে দিছো, ধরো আংটি আছে না, আংটি রিং, তো এখানে ধরো তুমি একটা সুতার মধ্যে এখানে একটা রিংকে তুমি ছেড়ে দিছো। দেখো রিংটাকে তুমি গিট দিয়ে কিন্তু যে কোনো জায়গায় বাঁধতে পারো, সাপোজ তুমি রিংটাকে এখানেও বাঁধতে পারো, সাপোজ তুমি রিংটাকে এখানেও বাঁধতে পারো, তোমার যে জায়গায় ইচ্ছা তুমি রিংটাকে চাইলে মাঝখানেও বাঁধতে পারো, যে জায়গায় ইচ্ছা সে জায়গায় কিন্তু তুমি কি করতে পারো বলো তো, বাঁধতে পারো। তাহলে একটা জিনিসটা খেয়াল করে দেখো, আমরা যদি একটা রিংকে একটা সুতার মধ্যে ছেড়ে দিই, দেখো জিনিসটাকে কল্পনা করে দেখো জিনিসটা কিরকম, ধরো জিনিসটা হচ্ছে একটা রিং, এটার এদিকেও সুতা থাকবে, আমি যদি একে লম্ব করে রাখতে চাই এদিকেও তোমার হচ্ছে সুতা থাকবে, দেন হচ্ছে আমি এই রিংটাকে জাস্ট সুতার মধ্যে ঢুকাই দিলাম আর কি জিনিসটাকে। তাহলে জিনিসটা খেয়াল করে দেখো, এই রিংটাকে চাইলে আমি সুতার মধ্যে গিট দিয়ে বাঁধতে পারি, আবার সুতার মধ্যে গিট দিয়ে নাও বাঁধতে পারি। দেখো একটা খেয়াল করে দেখো, যদি তুমি গিট দিয়ে বাঁধো তাহলে আমি যে কোনো জায়গায় বাঁধতে পারি, এই রিংটাকে আমি কি করতে পারি, যে কোনো জায়গায় বাঁধতে পারি। কিন্তু যদি আমি গিট দিয়ে না বাঁধি তাহলে কিন্তু রিংটা একজ্যাক্টলি কোথায় চলে যাবে বলো তো, মাঝখানে চলে যাবে। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, যদি আমার গিট দিয়ে বাঁধা হয় তাহলে আমি কি করতে পারি বলো তো, যে কোনো জায়গায় বাঁধতে পারি, যে কোনো জায়গায় বাঁধতে, মানে জিনিসটাকে আমি লাগাতে পারি আর কি, যে কোনো জায়গায় লাগাতে পারি, বাঁধতে পারি। আর তুমি যদি খেয়াল করে দেখো, গিট দিয়ে যদি তুমি না বাঁধো তাহলে এটা ঠিক মাঝে চলে যাবে, রিংটা কোথায় চলে যাবে বলো তো, ঠিক মাঝে চলে যাবে। তাহলে চলো আমি তোমাদের এখানে একটু করে এটাকে কপি করে নিয়ে আসি, আমি একটা কেস বুঝাই। এটা হচ্ছে প্রথমে হচ্ছে গিট দিয়ে বাঁধা হলে, সাপোজ ধরো এখানে কেসটার নাম কি বলতো, গিট দিয়ে বাঁধা হলে। চলো আমি এটাকে একটু করে মুছে দিই, দেন আমি এটাকে একটু করে মুছি জিনিসটাকে, এটাকে তারপরে চলো আমি একটু করে উপরে নিয়ে যাই। আচ্ছা, তাহলে দেখো তোমার ধরো সুতার এক প্রান্ত কোথায় ছিল, এতে ছিল, তাহলে সুতার এক প্রান্ত এতে ছিল, সুতার আরেক প্রান্ত কোথায় থাকবে বলো তো ভাই, তোমার এখানে বিতে থাকবে। এখন সাপোজ তুমি গিট দিয়ে বাঁধছো সুতাটাকে, এই সরি রিংটাকে, এখানে একটা রিং আছে, এখানে তোমার কাছে একটা রিং আছে, রিংটাকে তুমি কি করছো বলো তো ভাই, গিট দিয়ে বাঁধছো। তো গিট দিয়ে তুমি যে কোনো জায়গায় বাঁধতে পারো, তো আমি সাপোজ ধরে নিচ্ছি রিংটাকে আমি গিট দিয়ে এর কাছাকাছি বাঁধছি। তাহলে দেখো তো এই যে সুতাটা তাহলে একটু নিচে নেমে যাবে না, কারণ এটা রিং এর তো একটা ওজন আছে, রিং এর কি আছে বলো তো, একটা ওজন আছে। তো এই সুতা কিন্তু দেখো, সুতা প্রথম হচ্ছে তোমার একদম অনুভূমিক রেখা বরাবর ছিল, কিন্তু যেই তুমি রিংটাকে ঝুলাই দিবা বা রিংটাকে তুমি এক জায়গায় বেঁধে দিবা, তো রিং এর তো একটা ওজন আছে, তো এই রিং এর ওজনের কারণে জিনিসটা সুতাটা কি হয়ে যাবে বলো তো, এদিকে নিচে নেমে যাবে। তাহলে আমি সাপোজ ধরে নিচ্ছি যেহেতু এটাকে আমি এর কাছাকাছি রাখছি, তাহলে এখন রিংটা বর্তমানে এখানে চলে আসবে, রিং এর ওজন ডাব্লিউ এটা, আর তোমার সুতা হচ্ছে এটা, দেখো এটা। আচ্ছা সুতাটাকে আমি চলো অন্য সবুজ কালার দিয়ে দেখাই, যেহেতু সবুজ কালার ছিল, তাহলে আমার সুতা কিন্তু এখন হচ্ছে এটা, এটা হচ্ছে আমার সুতা। তাহলে জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে তোমার হচ্ছে যে রিংটাকে তুমি কিন্তু এখানে গিট দিয়ে বাঁধছো, এখানে কি করছো বলো তো ভাই, গিট দিয়ে বাঁধছো, এর কাছাকাছি বাঁধছো। তো এর কাছাকাছি বাঁধার ফলে রিং এর তো একটা ওজন আছে, এই জন্য সুতারা নিচে নেমে যাবে না। দেখো এই ডাব্লিউ যদি না থাকতো, সুতারা একদম এই এস্টে এইরকম থাকতো, এরকম থাকতো, কিন্তু ডাব্লিউ থাকার কারণে সেটা কি হয়ে যাবে বলো তো, নিচের দিকে নেমে যাবে। দেখো গিট দিয়ে বাঁধার কারণে কি হয়েছে, যেহেতু তুমি ইচ্ছা মতো বাঁধতে পারো, দেখো এইখানে এটাও সুতা, এইখানে দেখো এটা সি বিন্দু ছিল, এটাও একটা সুতা, এটাও একটা সুতা। আমরা জানি সুতার এটা কি থাকে বলতো, টান টান থাকে, সুতার এটা কি থাকে, টান থাকে। তুমি যদি গিট দিয়ে বাঁধো তাহলে যেহেতু এই সুতাটা ছোট আর এই সুতাটা বড়, তাহলে টানটা কিন্তু ভিন্ন হবে, কারণ দেখো একটা বড় ছোট সুতা। তাহলে এখানে যদি তোমার টান T1 হয়, এখানে টান কতটুকু হবে বলো তো ভাই, তোমার এখানে এখানে টান কিন্তু হবে তোমার হচ্ছে T2। দেখো জিনিসটা বুঝো, যদি গিট দিয়ে বাঁধা হয় তাহলে যদি কি হয় বলতো, গিট দিয়ে বাঁধা হয়
তবে সুতার টান ভিন্ন হবে। তাহলে সুতার টানটা কি হবে বলতো? ভিন্ন হবে। তো জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখবো গিট দিয়ে বাঁধা না হলে কি হয়। সাপোজ ধরো এখানে আমরা দেখবো এখন হচ্ছে যে গিট দিয়ে বাঁধা না হলে। তো চলো আমি জিনিসটাকে এটাকে একটু করে সরাই, এদিকে আমি এদিকে একটু সরাই, লিখবো গিট দিয়ে বাঁধা না হলে। তাহলে কি হয় চলো একটু করে দেখি। তাহলে আমরা সেম ভাবে এটাকে আমরা কপি করে নিয়ে আসি, চলো এখানে। তাহলে এটাকে আমরা এখানে কপি করে এখানে পেস্ট করলাম। এখন আমরা দেখবো যদি আমি গিট দিয়ে না বাঁধি, দেখো গিট দিয়ে যদি তুমি না বাঁধো, এই রিংটা কোথায় চলে যাবে বলো তো? এক্স্যাক্টলি কিন্তু তোমার মাঝ বরাবর চলে যাবে, কারণ তুমি এখানে কোনো গিট দাও নাই, জাস্ট তুমি সুতাটাকে দেখো, সুতাটাকে প্রথমে তুমি টান টান করে ধরছিলা, এরপরে রিংটাকে এক প্রান্ত দিয়ে ঢুকাই দিছো, দেখো তাহলে দেখবা যে রিংটা একদম মাঝখানে গিয়ে ঝুলে আছে জিনিসটা। এটা তোমরা চাইলে বাসায় করে দেখতে পারো। তাহলে দেখো তো এই সুতার ওজন তখন কাজ করবে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখন এখন জিনিসটার অবস্থা কি হবে দেখো, এখন সুতাটা এখানে আছে, এখানে এখানে বস্তুটা আছে বা রিংটা আছে, রিং এর ওজন কাজ করতেছে ডাব্লিউ হচ্ছে এদিক দিয়ে। তাহলে দেখো এখানে তোমার এ বিন্দু ছিল এখানে, দেন তোমার এখানে বি বিন্দু ছিল এখানে, তাহলে এটা তোমার এ, এটা তোমার বি। তাহলে দেখো এখানে সুতাটা এখন কিরকম হয় বলো তো? এখন কিন্তু এখান থেকে সুতাটা এখানে, দেন তোমার সুতাটা এখান থেকে এইখানে। তাহলে দেখো তো এবার সুতার দৈর্ঘ্য কিন্তু সমান, কেন? কারণ গিট দিয়ে না বাঁধার কারণে রিংটা একদম মাঝ বরাবর চলে গেছে। তাহলে এই অংশের টান যদি টি হয়, এই অংশের টানও কতটুকু হবে বলো তো ভাই? টি হবে। কারণ দেখো কেন? কারণ এখানে সুতার দৈর্ঘ্য সমান, তাহলে দোনো জায়গায় টানটা সমান হবে। এই গিট দিয়ে বাঁধা হলে দেখো তুমি যে কোনো জায়গায় বাঁধতে পারো, এই জন্য সুতাটা বড় ছোট হইতে পারে। যদি মাঝ বরাবর হয় তাহলে তো তোমার টানটা সমান হবে, কিন্তু আমরা এখানে গিট দিয়ে বাঁধতেছি কেন? যেন মাঝে না দেয়। গিট দিয়ে আমি কি করি বলতো? যে কোনো জায়গায় বাঁধতে পারি, আমি চাইলে এদিকে বাঁধতে পারি, আমি চাইলে এখানে বাঁধতে পারতাম, আমি চাইলে রিংটাকে এখানেও বাঁধতে পারতাম, আমার যেখানে খুশি সেখানে আমি বাঁধতে পারতাম। তাহলে রিং দিয়ে আমি যদি গিট দিয়ে বাঁধি, তাহলে কিন্তু আমার এখানে দেখো যে সুতার দুইটা অংশ তৈরি হচ্ছে, সুতার অংশগুলোর মধ্যে কিন্তু টানটা ভিন্ন হবে। কিন্তু দেখো তুমি যদি গিট দিয়ে না বাঁধো, তাহলে রিংটা তোমার মাঝখানে চলে যাবে, এবং রিং মাঝখানে চলে যাওয়ার কারণে দেখো সুতার দৈর্ঘ্যটা সমান হয়ে গেল এবং টান কিন্তু সমান হবে। তাহলে আমরা এখানে লিখবো গিট দিয়ে বাঁধা না হলে সুতার টান সমান হবে। এই দুইটা জিনিস ভাই খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু তোমরা কষ্ট করে একটু মাথায় রাখবা, কারণ এগুলো থেকে অনেক কনফিউশন আসে যে কোশ্চেনে যদি গিট দিয়ে বাঁধা থাকে তাহলে কি হবে, যদি গিট দিয়ে বাঁধা না থাকে তাহলে কি হবে। তাহলে আমরা একটা সামারি করার যদি চেষ্টা করি। দেখো আমার যদি কোনো একটা বস্তুকে একটা যদি সুতাতে যদি গিট দিয়ে বাঁধা থাকে, তাহলে ওই সুতার মধ্যে টানটা কি হবে বলতো? ভিন্ন হবে। দুইটা অংশের টানটা ভিন্ন হবে যদি আমাকে গিট দিয়ে বাঁধা না হয়, মানে এই বস্তুটাকে যদি আমি গিট দিয়ে না বাঁধি, তাহলে সুতার টানটা কি হবে বলতো ভাই? সমান হবে জিনিসটা। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সো চলো আমরা আশা করি জিনিসটা তুমি লিখে ফেলছো, আমি চলো এই জিনিসগুলোকে একটু মুছে দিয়ে আমরা অঙ্কটা প্রসিড করার চেষ্টা করি। ওকে, তাহলে চলো দেখি আমাদের এখানে কোয়েশ্চনে কি বলছে। কোয়েশ্চনে তাহলে আমাকে দেখো এখানে কিন্তু গিট দিয়ে বাঁধা হয়েছে এবং সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে, এবং সুতাটা দুই প্রান্ত এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। তাহলে দেখো তো আমাদের সুতার অবস্থা কি। তাহলে দেখো আমার এখানে একটা ডাব্লিউ ওজনের বস্তু আছে, এখানে হচ্ছে আমার একটা, দেখো তো এই বস্তুটার ওজন কতটুকু ভাই? এই বস্তুর ওজন হচ্ছে তোমার ডাব্লিউ। তো এটাকে হচ্ছে যে গিট দিয়ে তুমি বাঁধছো। তাহলে ধরো দেখ সাপোজ সামহাও এ বিন্দুটা হচ্ছে এখানে, বিটা হচ্ছে তোমার এখানে, যেহেতু তুমি গিট দিয়ে বাঁধছো, তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো এখানে সুতাটা এখন কিরকম হয়ে গেছে, সুতাটা এখন এদিকে এরকম, এটা এরকম। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু তুমি গিট দিয়ে বাঁধছো, তাহলে কিন্তু তোমার হচ্ছে দেখো তো এই দুইটা সুতার দৈর্ঘ্য কি সেম? দুইটা সুতার দৈর্ঘ্য কিন্তু সেম না। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে গিট দিয়ে যেহেতু বাঁধা হয়েছে, তাহলে এদিকে টান, এই সুতাতে টান হবে T1, এবং এইদিকে টান হবে কতটুকু বলো তো ভাই? এদিকে টান হবে তোমার T2। এবং যেই বিন্দুতে তুমি বস্তুটাকে বাঁধছো সেটাকে তুমি কি বলছো? সি বিন্দু। তো এই বিন্দুর নাম কি বলো তো? এই বিন্দুর নাম হচ্ছে তোমার সি। তাহলে জিনিসটাকে আমি একটু নিচে দেখাই, এই বিন্দুর নাম হচ্ছে আমার সি বিন্দু জিনিসটা। তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তাহলে দেখো তো একটা জিনিস, এখানে একটা আমি যদি এই জিনিসটাকে যদি যোগ করে দিতাম, এবং এটা আমার একটা অনুভূমিক রেখা, তো এটা হচ্ছে আমার একটা অনুভূমিক রেখা জিনিসটা এখানে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাকে বলছে কি এসিবি সুতাটির দুই প্রান্ত একই অনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। তাহলে একটা সুতা আছে যার নাম হচ্ছে এ সি বি, এটা দুই প্রান্ত একটা এ বিন্দুতে এবং আরেকটা হচ্ছে বি বিন্দুতে আবদ্ধ আছে, একটা অনুভূমিক রেখাস্থ। দেখো এটা এই এ বি বিন্দুটা একই অনুভূমিক রেখায় অবস্থিত। দেন তোমাকে বলা হয়েছে সুতাটির সি বিন্দুতে, সুতাটির এই সি বিন্দুতে তুমি হচ্ছে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে কি করছো? গিট দিয়ে বাঁধছো। গিট দিয়ে বাঁধার কারণে কি হয়েছে বলতো? টানগুলো ভিন্ন হয়ে গেছে। দেন তোমাকে বলা হয়েছে এই এবিসি ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য যদি এ কমা বি কমা সি হয়, এটা দ্বারা কি বোঝায়? আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে এই এ বিন্দু যেটা দেখতেছি আমরা, এ বিন্দুর অপোজিট যে বাহুটা আছে, দ্যাট মিনস এই বাহুটা, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এ,
এই বি বিন্দুর অপোজিট বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের বি, এবং এই সি বিন্দুর অপোজিট বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার ছোট হাতের সি, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিচ্ছে কত বলো তো, ডেল্টা। তাহলে এই ত্রিভুজের এরিয়া এটা ইকুয়াল টু দেওয়া আছে কতটুকু, ডেল্টা। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে সুতাটির সি অংশের টান ইকুয়াল টু এত। তাহলে আমাকে প্রমাণ করতে হবে সি অংশ কোনটা, দেখো তো এই অংশটা, এইটা থেকে এটা সি অংশ, এখান থেকে এখানে। তাহলে এই টানটা কত বলো তো, T1। আমাকে তাহলে T1 এর ভ্যালু এত, সেটা আমাকে কি করতে বলছে, দেখাইতে বলছে। তো চলো আমরা তাহলে দেখানোর চেষ্টা করি। প্রথম কথা খেয়াল করে দেখো, এখানে তোমাকে বলছে গিট দিয়ে বাধা আছে জিনিসটা, গিট দিয়ে কি হয়েছে বলো তো, বাধা হয়েছে। তাহলে যদি একটা বস্তুকে আমি গিট দিয়ে বাঁধি, বস্তুটা কি আর ওই জায়গা থেকে নড়তে পারবে? খেয়াল করে দেখো, তুমি যদি একটা বস্তুকে যদি একটা সুতার মধ্যে গিট দিয়ে বাঁধো, বস্তুটা কিন্তু আর ওই জায়গা থেকে নড়তে পারবে না। তার মানে কি হইলো জিনিসটা, দেখো তো নড়তে পারতেছে না, এটা মানে কি বস্তুটা ভারসাম্য অবস্থায় আছে। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা বেঁধে দিই জিনিসটা, তাহলে বস্তুটা কিসে থাকে বলো তো, ভারসাম্য অবস্থায় থাকে। সো এখানে দেখো, এখানে বল কাজ করতেছে কয়টা, একটা ডাব্লিউ, একটা T2, একটা T1, এবং এইটার কারণে এই বস্তুটা কিসে আছে, যেহেতু তুমি গিট দিয়ে বেঁধে দিছো, তাহলে বস্তুটা হচ্ছে তোমার ভারসাম্য অবস্থায় আছে। তাহলে বস্তুটা যখন ভারসাম্য অবস্থায় আছে, আমরা চাইলে কি করতে পারি এখানে বলতো, লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। কেন? কারণ এখানে তিনটা বল কাজ করতেছে এবং বস্তুটা ভারসাম্য অবস্থায় আছে বা সাম্য অবস্থায় আছে। সো জিনিসটা আশা করি আমরা এখানে বুঝতে পারছি। তাহলে লামের উপপাদ্য যদি অ্যাপ্লাই করতে চাই আমি, দেখো আমার কি কি লাগবে এখানে। আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, এখানে যে তিনটা বল দেখতেছো, এই তিনটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো আমার জানা থাকা লাগবে। দ্যাট মিনস আমাকে জানা থাকা লাগবে এই T1 এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আমাকে জানা থাকা লাগবে W এবং T1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আমাকে জানা থাকা লাগবে W এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। সো চলো অ্যাঙ্গেলগুলো আমরা বের করার চেষ্টা করি, খুবই সিম্পল ওয়েতে বের করা যায়। একটা জিনিস দেখো তো, প্রথমে T1 হচ্ছে তোমার এখানে এবং T2টা তোমার হচ্ছে এখানে। তাহলে T1 এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা কত বলতে পারি, সি বলতে পারি না? তাহলে অ্যাঙ্গেলটা কতটুকু বলতে ভাই, সি। তাহলে T1 এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে তোমার সি। তারপর তুমি মনে মনে এখানে একটা অনুভূমিক রেখা চিন্তা করো। সাপোজ এদিকে একটা তুমি কি চিন্তা করো, অনুভূমিক রেখা তুমি চিন্তা করো। আচ্ছা, তাহলে দেখো তো, এটা যদি তোমার বি হয়, এই কোণটাকে তুমি কত বলছো, বি কোণ বলছো না? তাহলে দেখো তো এই কোণটাও বি হবে কিনা, একান্তর কোণ। এই কোণটা তোমার কি হবে বলো তো, বি হবে। চলো আমি এটাকে এদিকে নিয়ে যাই, হচ্ছে আমার এদিকে। তাহলে এটা যদি বি হয়, একান্তর কোণ অনুসারে এটাও বি হবে। তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউ এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হইলো, 90 ডিগ্রি প্লাস বি। তাহলে ডাব্লিউ এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হইলো 90 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার, দেখো কত, বি হইলো জিনিসটা। ওকে, সো জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি এখানে। তাহলে একটা খেয়াল করে দেখো এবার, ডাব্লিউ আর T1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখো। তাহলে এইটা যদি তোমার হয়, এই কোণটাকে তুমি যদি বলো, দেখো তো অনুরূপ এই একান্তর ভাবে, একান্তর কোণ এটা হয় কিনা। দেখো সেম প্রসিডিউর, এটা যদি তোমার বি হয়, এইটাও একান্তর কোণ বি হবে, এটা সেম ভাবে। তো এইটা যদি তোমার হয়, একান্তর কোণ অনুসারে এই অ্যাঙ্গেলটাও কতটুকু হবে বলো তো, হবে জিনিসটা। আমরা সবাই একান্তর কোণ পড়ে আসছি, সেটা কি বলতো, এখানে যদি দুটো সমান্তরাল সরল রেখা থাকে এবং এই দুটো সমান্তরাল সরল রেখাকে যদি কোনো একটা তির্যক বাহু যদি এভাবে করে যোগ করে, তাহলে এই অ্যাঙ্গেলটা যতটুকু হবে, এই অ্যাঙ্গেলটা যতটুকু হবে, এই অ্যাঙ্গেলটাও ঠিক ততটুকুই হবে জিনিসটা এখানে। তাহলে এটা যদি তোমার হয়, এই অ্যাঙ্গেলটা যদি তোমার হয়, তাহলে সেম ভাবে এই অ্যাঙ্গেলটাও কত হবে বলো তো, হবে। তাহলে দেখো এটা এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে তাহলে ডাব্লিউ আর T1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কতটুকু, 90 ডিগ্রি প্লাস তাহলে ডাব্লিউ আর T1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি প্লাস হচ্ছে আমার তো জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। দেখো আমরা এবার অ্যাঙ্গেলগুলো পেয়ে গেছি, এবার আমরা জাস্ট লামের উপপাদ্যটা এখানে অ্যাপ্লাই করে দিব। তো চলো তাহলে আমরা এখানে লামের উপপাদ্য অ্যাপ্লাই করি। আমি এগুলোকে একটু মুছে পরিষ্কার করে দিই তোমাদের জন্য। তাহলে চলো এবার আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমি জাস্ট এখানে লামে লিখতেছি, তোমরা লিখবা লামের উপপাদ্য ব্যবহার করে পাই। আমি জাস্ট এখানে লামে লিখতেছি। তাহলে দেখো এখানে কি অ্যাপ্লাই করে কি পাই। তাহলে প্রথমে যদি আমি T1 কে নিই, তাহলে দেখো তো আমার কি আসবে, আমার এখানে আসবে সাইন এই ডাব্লিউ এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। কারণ আমরা জানি যেটা নিব এটার অপর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন। তারপরে তুমি যদি এখানে T2 কে নাও, তাহলে এখানে লিখবা সাইন ডাব্লিউ এবং T1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তারপর তুমি যদি এখানে ডাব্লিউ কে নাও, তাহলে এখানে লিখবা সাইন তোমার হচ্ছে দেখো T1 এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো জিনিসটা আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তাহলে চলো দেখি এবার আমরা কি করা যায়। দেখো এবার আমাকে কোয়েশ্চনে কি বলছে, দেখো তো ভাই, কোয়েশ্চনে আমাকে বলেছে সি অংশের টান। দেখো এই সি অংশের টান মানে কত, সি থেকে এ অংশের টান, সেটাকে আমরা T1 বলছি। তাহলে এটা আমাকে বের করতে হবে। আর দেখো এই টানটাকে আমার ডাব্লিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, দ্যাট মিনস এটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এটার কিন্তু কোনো কি নাই বলতো, কাজ নাই, কারণ এটা আমাকে কিছু করতে পারে নাই। সো আমি চাইলে এটাকে কি করতে পারি, এটা আমার দরকার নাই, যেহেতু আমি চলো এটাকে তাহলে মুছে দিই। আমি মুছে দিলাম এটাকে, দেন আমি চলো এই জিনিসটাকে এদিকে নিয়ে আসি। দেন আমরা জাস্ট এটাকে কপি করে
এদিকে নিয়ে আসলাম জিনিসটাকে। তাহলে দেখো আমরা জাস্ট এখন এগুলার মান বের করব। আমাকে তো কি বের করতে বলছো বলো তো ভাই? আমাকে হচ্ছে যে T1টা বের করতে বলছে। এবার চলো আমরা কিভাবে বের করি চলো দেখি আস্তে আস্তে। ধরো তোমার এটা T1, তাহলে এটা তোমার একটা লাইন। দেন দেখো তো ভাই, এই W এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল তুমি কত বলছো? 90° প্লাস বি। তাহলে এখানে তুমি বসাবা সাইন 90° প্লাস বি বসাবা, ইকুয়ালস টু তোমার দেখো এখানে তুমি হচ্ছে যে W আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে সাইন T2 আর T1 এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? সাইন সি। তাহলে তুমি এখানে সাইন সি বসাবা জিনিসটা এখানে। আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো তো আমাকে তো T1 বের করতে বলছে, তো T1 বের করব। তাহলে এই যে সাইন 90° প্লাস বি, এটাকে আমি ওই পাশে নিয়ে যাব না? একটা জিনিস দেখো তো, 90° প্লাস বি, তার মানে 90°-র সাথে কিছু একটা যোগ হচ্ছে, তাহলে এটা সেকেন্ড সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত। সেকেন্ড চতুর্ভাগে সাইনটা প্লাস হয়, এবং আমরা সবাই জানি 90° যদি থাকে 90° প্লাস সামথিং, এটা কস হয়ে যায়, সাইনটা কি হয়ে যায়? কস হয়ে যায়। তাহলে এখানে দেখো অলরেডি ডাব্লিউ বাই সাইন সি ছিল, আর এটা কত হয়ে যাবে বলো তো? কস বি হয়ে যাবে। তো জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো, আমার যেহেতু জায়গা দরকার, আমরা এগুলো আর লাগবে না, আমরা চলো তাহলে এই জিনিসগুলোকে একটু করে মুছে দিই। আমরা এই জিনিসগুলোকে একটু করে মুছে দিলাম, এবং আমরা নেক্সটে প্রসিড করি। আমাদের T1 কে বের করতে বলছে, আমরা T1 এর একটা ইকুয়েশন এখানে পেয়ে গেছি। সো এটা আমরা মুছে দিলাম, এবং আমরা চলো এই T1টাকে তাহলে উপরে নিয়ে আসি। জাস্ট আমাকে দেখো তো এবার কি করতে হবে। আমাকে হচ্ছে যে জাস্ট এই দেখো কোয়েশ্চনে ডাব্লিউ দিয়ে কিন্তু প্রকাশ করতে হবে, ডাব্লিউটা কিন্তু অলরেডি আছে। কস বি আর সাইন সি কে একটু ভাঙাইতে হবে আমার এখানে। তাহলে দেখো একটা জিনিস, আমরা ছোটকালে এরিয়ার 9-10 এর মধ্যে এরিয়ার একটা সূত্র পড়ে আসছিলাম। এরিয়ার সূত্রটা কি তোমাকে আমি বলি জিনিসটা। এখানে দেখো ছোট করে এখানে একটু করে দেখাই। ধরো এটা একটা ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজটা একটু সুন্দর করে আঁকি। সাপোজ ধরো তোমার এইখানে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা তোমার একটা ত্রিভুজ। সাপোজ ধরো এই বাহুটা, এইটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এবং এটার নাম হচ্ছে তোমার সি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি। তাহলে এটার এরিয়া, এটা সূত্র তোমরা পড়ছো হাফ। দেখো তুমি যদি এই এ বাহু এবং বি বাহুকে নাও, তার মানে তুমি যদি এখানে এ বি লেখো, তাহলে এই এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? সি না? তাহলে তোমার এখানে বসাইতে হবে সাইন সি। আবার সাপোজ তুমি সেম ভাবে যদি হাফ নিতা, তুমি যদি এই এ এবং সি কে নিতা, তাহলে তুমি যদি এ এবং সি কে নিতা, তাহলে এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? বি না? তাহলে তোমার এখানে সাইন বি বসাইতে হইতো। সেম ভাবে আমি এখন এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো এই ত্রিভুজটার ক্ষেত্রে। দেখো তো এখানে একটা এ বি সি ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এ বি সি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এটার এরিয়া ইকুয়ালটা আমি কি লিখতে পারি? দেখো আমার এখানে সাইন সি কে রিপ্লেস করতে হবে এটা দ্বারা, কোনো কোনো কিছুটা দ্বারা। তাহলে আমি কিন্তু এখানে সাইন সি, সাইন সি মানে কোন অ্যাঙ্গেলটা বলো তো ভাই? এই অ্যাঙ্গেলটা। তাহলে এ এবং বি কে নিয়ে আমার কাজ করতে হবে, কারণ এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি। তাহলে এখানে আমি এরিয়া সূত্র কি লিখতে পারি? দেখো তো হাফ এ বি সাইন সি। আর এখানে দেখো তো এরিয়া ইকুয়াল টু দেওয়া আছে কত? ডেল্টা। দেখো এরিয়া ইকুয়াল টু ডেল্টা দেওয়া আছে। তাহলে এরিয়ার জায়গায় আমি তাহলে ডেল্টা বসে দিতে পারি। তাহলে আমার তো সাইন সি কে রিপ্লেস করতে হবে। তাহলে দেখো তো সাইন সি মানে আমি কি লিখতে পারি? সাইন সি মানে আমি লিখতে পারি, দেখো টুটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে 2 × ডেল্টা ডিভাইডেড বাই এ বি। সো জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা তাহলে কস বি এর একটা সূত্র অ্যাপ্লাই করতে চেষ্টা করব। দেখো আমি তোমাকে প্রথম 2-3 লেকচারে আমরা হচ্ছে কি পড়ছিলাম বলো তো ভাই? আমরা হচ্ছে ত্রিভুজের কস সূত্র পড়ছিলাম। তো এখান থেকে কস বি এর সূত্রটা কি ছিল দেখো তো? আমার এখান থেকে কস বি এর সূত্রটা ছিল, তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো একটু কষ্ট করে দেখে আসিও, প্রথম 2 থেকে 3 লেকচারের মধ্যে আছে জিনিসটা, ত্রিভুজের কস সূত্রটা। আচ্ছা তাহলে দেখো এই তুমি যদি এখানে বি বসাও, তাহলে এই পাশে মাইনাস বি স্কোয়ার বসতো, এই পাশে এ স্কোয়ার বসতো, এই পাশে সি স্কোয়ার বসতো, ডিভাইডেড বাই 2ac থাকতো। সেম ভ্যালুটা আমি কোথায় বসাই দেবো? এখন এখানে বসাই দিব। তাহলে চলো দেখি কি আসে এখানে। তাহলে এখানে T1 ইকুয়ালস টু W ডিভাইডেড বাই, দেখো তো সাইন সির ভ্যালু এখানে আমরা কত পাইছি? 2 ডেল্টা ডিভাইডেড বাই পাইছি এবি। তাহলে এই এবিটা কোথায় উঠে আসবে বলো তো? উপরে উঠে আসবে, কারণ যেহেতু 2 ডেল্টা বাই এবি আছে, এটা উপরে উঠে আসবে। ইনটু কস বি, দেখো তো কস বি সূত্র কত পাইছো এখানে? নিচে আছে তোমার 2ac, সো এটা হচ্ছে 2ac, আর উপরে আছে দেখো তো কত? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিন্তু এখানে দেওয়া আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এই জন্য আমরা সি স্কোয়ারটাকে আগে লিখি, চলো এ স্কোয়ারটাকে পরে লিখি, কোনো সেম সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এটা দুটোটাই সেম, মানে মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এখানে এই T1 ইকুয়ালস আমরা কত পাচ্ছি? এই যে দেখো এই পাশ থেকে এ এবং এই পাশ থেকে এ কাটা, তাহলে এখানে থাকতেছে ডাব্লিউ ইন্টু বি থাকতেছে, এই 2 এবং 2 গুণ করে 4 হয়ে যাচ্ছে। তাহলে সি আছে একটা আর ডেল্টা আছে এখানে, তাহলে 4c ডেল্টা। আর এই পাশে আছে হচ্ছে তোমার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই T1টাকে আমরা কি বলছিলাম? সি এ অংশের টান, এবং আমাকে সি অংশের টান ইকুয়ালস এটা দেখাইতে বলছে। সো এটা কি হয়ে গেছে বলো তো আমার এখানে?
শর্ট হয়ে গেছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আশা করি তোমরা আজকের ম্যাথগুলো বুঝতে পারছো। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো। তো আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।